সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে, আপনারা জানেন যে জেলা প্রশাসকদের সম্মেলন চলছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রীরা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। জেলা প্রশাসকরা স্ব জেলায় ফিরে যেয়ে কি কি কর্মকাণ্ড করবেন সে বিষয়ে নির্দেশনা নিয়ে ঢাকা থেকে ফিরে যাবেন। সে বিষয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা আমরা করব রাজনীতি এবং নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছেন এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম কার্যক্রম শুরু করেছে, কিন্তু কিভাবে নির্বাচন হবে সেটা এখনো সুরাহা হয়নি। এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য দুজন অতিথি আছে, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি জেলা প্রশাসকদের সম্মেলন নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা দেখে থাকবেন যে দুদিন ধরে সম্মেলন হচ্ছে, আরও একদিন হবে। তো প্রথম দিনে যে পরামর্শটা দেয়া হয়েছে, অনেকগুলো পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে মিলেমিশে কাজ করার একটা পরামর্শ দেওয়া হয়েছে। এখানে আমার জানার বিষয় হলো যে জনপ্রতিনিধিরা জনগণ নিয়ে কাজ করেন, জেলা প্রশাসকরাও জনগণ নিয়ে কাজ করেন, কিন্তু জেলা প্রশাসকের আইনের দিকটা বেশি করে দেখতে হয়। আর জনগণ হচ্ছে জনগণের চাহিদা। অনেক সময় চাহিদা এবং আইনের সাংঘর্ষিক অবস্থা হতে পারে, সেক্ষেত্রে মিলেমিশে কাজ করার সুযোগ কতটা বা কোনটা প্রাধান্য দেবে। আরেকটা হলো বড় একটা বিষয়, যেটা বরাবরের মতো এবার দাবি করেছে, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার যে কাজটি, সেটা তারা ফিরে চেয়েছে। তো আপনি কিভাবে এই দুটোকে ব্যাখ্যা করবেন? দেখেন, এখানে দুটো বিষয় আমি বলি। একটা হচ্ছে যে জনপ্রতিনিধি বলতে এটার একটা ডেফিনেশনের ব্যাপার আছে, যেটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন। এখন জনপ্রতিনিধি কিন্তু জাতীয় সংসদের সদস্য যারা, তারাও আবার স্থানীয় সরকারের বিভিন্ন টায়ারে যারা আছেন, তারাও জনপ্রতিনিধি। এখন আপনি যদি আমাদের আইনের কাঠামোর দিক থেকে দেখেন, এখানে কিছু কিছু কিন্তু ব্যত্যয় এই অর্থে যে ঠিক উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে আইনসভার সদস্যদের কাজের যে পরিধি বা তাদের দায়িত্বের বা এখতিয়ারের যে পরিধি, সেটা যেরকম থাকে, বাংলাদেশে কিন্তু সেইটা একটু ভিন্নভাবে আছে। কোনো ভাবে এটাকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে আসা হয়েছে। এখন আপনি যদি ঠিক এইভাবে দেখেন যে জনপ্রতিনিধি আইনসভার সদস্য, তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে আইন প্রণয়ন, আইন পরিবর্তন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে কাজ করা বা অন্যান্য ইত্যাদি। আইন প্রণয়ন সংক্রান্ত দায়িত্বের সাথে তিনি যুক্ত থাকবেন। এর জন্য তিনি হোমওয়ার্ক করবেন, এর জন্য পলিসি মেকিং এর বিভিন্ন দিক উনি দেখবেন ইত্যাদি। বা সরকারের ওই যেটা বললাম যে বিভিন্ন কমিটির মাধ্যমে সরকারের কার্যক্রম এটাকে মনিটর করা বা অনেক ক্ষেত্রে সুপারভিশনও করে থাকে এই কমিটিগুলো, সেই দায়িত্ব পালন করবে। কিন্তু কি করা হচ্ছে যে একই সাথে আবার এই আইনসভার সদস্যদেরকে আপনি ওই স্থানীয় সরকারের সাথে যুক্ত করে দিচ্ছেন কোনো না কোনো ফর্মে, বিভিন্ন ফর্মে। ফলে হচ্ছে কি যে এখন আপনি দেখেন যে যদি আপনি ক্ষমতার দিক থেকে দেখেন বা রাজনৈতিক কর্তৃত্বের দিক থেকে দেখেন, তাহলে কিন্তু আইনসভার যিনি সদস্য, উনি অধিক কর্তৃত্বের অধিকারী, দলের অবস্থান থেকে অধিক কর্তৃত্বের অধিকারী। ফলে হচ্ছে কি যে স্থানীয় সরকারের উপর স্থানীয় সরকারের যে বিধিগত যে দায়িত্ব বা তার যে ভূমিকা যা থাকার কথা বা যেভাবে তার কাজ করার কথা, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এইখানে সেই স্থানীয় সরকার তার দায়িত্ব বা তার কর্তব্য সে সঠিকভাবে পালন করতে পারে না, এখানে বাধাপ্রাপ্ত হয়। কারণ ওই দলীয় স্বার্থের সাথে কনফ্লিক্টিং হয়। এটা বিভিন্নভাবে হয়। যেমন ধরেন, স্থানীয় সরকারের প্রধান যদি এক দলের হয়, এমপি সাহেব যদি আরেক দলের হন, সেক্ষেত্রেও হয়, নিজ দলের মধ্যেও হয়। এর ফলে হচ্ছে কি যে এইখানে কোঅপারেশনের পরিবর্তে অনেক ক্ষেত্রে কেওয়াস হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট দেখা দিচ্ছে। তো ফলে যদি এই ব্যাপারগুলো কনফ্লিক্টিং হয়, তাহলে উন্নয়নের যে গতি বা মানুষের সাথে মানুষকে ইনভলভ করে, এনগেজ করে উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন এবং সেটা বাস্তবায়নের যে গতিময়তা,
সেটা কিন্তু ব্যাহত হবে, এবং এটা বাংলাদেশে হচ্ছে। এগুলো এক। 2 নম্বর যে বিষয়টা, যে জেলা প্রশাসক বা থানা নির্বাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই লেভেলের যারা মাঠ প্রশাসনের সাথে যুক্ত, তাদেরও কিন্তু দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে তার কাজ কি এই। এখন প্রশ্ন হলো যে কিছু কিছু আবার থাকে যেগুলো আইনে অত স্পেসিফাই করা থাকে না। এগুলো যেমন প্রাইম মিনিস্টার বলেছেন যে আপনাদের মানে এই ব্যাপারে ক্রিয়েটিভ হইতে হবে, মানে আপনি নিজেই চিন্তা করে বের করতে হবে যে জনগণের সেবা আপনি আরো কিভাবে নিশ্চিত করবেন, বা কি করলে এখানে মানে ওই আপনার জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে ইত্যাদি। এগুলো আমার কাছে মনে হয় যে সাউন্ডস গুড, এগুলো ভালো কথা। কিন্তু সমস্যাটা হয় কি, যে দেখেন আপনি জেলা পরিষদের সাথে, মানে হয়তো জেলা প্রশাসকের, জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে, আবার ওই এমপি সাহেবের সাথে, এখানে রাজনৈতিক যে কর্তৃত্ব বা প্রভাব যেটা বিস্তার করবার চেষ্টা হয়, এবং যেটাও কিন্তু ইনডাইরেক্টলি এই সম্মেলনের মধ্য দিয়ে এটা বেরিয়ে এসছে যে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। তার মানে কি প্রভাব আছে? প্রভাব যদি না থাকতো তাহলে তো মুক্ত করার কথা বলা হতো না। তাহলে এই যে রাজনৈতিক প্রভাব, মানে দলীয় প্রভাব, যখন আপনি প্রশাসনের উপর মানে মানে বর্তায় বা পড়তে থাকে, তখন হয় কি যে সেই প্রশাসনের দায়িত্বে যারা নিযুক্ত বা নিয়োজিত, তারা তাদের আইন বা বিধি অনুযায়ী তার কার্যক্রম বা তার কাজ সে যথার্থভাবে পালন করতে পারে না। এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের সাথে, এবং অনেক জায়গায় আপনি দেখবেন যে প্রশাসনের সাথে গণপ্রতিনিধিদের কনফ্লিক্ট, এমনকি সেটা হাতাহাতিতে পর্যন্ত পরিণত হচ্ছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমরা পত্রপত্রিকায় প্রায়শই এই ধরনের মানে খবর পাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা কোঅপারেশন হলে তো খুব ভালো হতো, কিন্তু কোঅপারেশন কনফ্লিক্টে পরিণত হচ্ছে, যেটা দেশের জন্য ক্ষতিকর বলে। ক্ষতিকর। যে আপনার কাছে আবার আসবো মিজানুর রহমান খান, যেটা জেলা প্রশাসক যারা আছেন আর যে এমপিদের কথা বলা হচ্ছে, যারা ওখানে যারা আইন প্রণেতা বা সংসদ সদস্য, তাদের সাথে এখন মিলেমিশে কাজ করার পরামর্শটা তখনই দেয়া হচ্ছে। তার কারণ আমরা যেটা বললেন যে বাস্তব ক্ষেত্রে হয়তো অনেক সব কনফ্লিক্টিং অবস্থা হয়। তো সেক্ষেত্রে সামনে নির্বাচন আছে, মিলেমিশে কাজ করা মানে কতটা আসলে এখানে রাজনীতি আছে বা আইন বা জনগণের কথা চিন্তা ভাবনা করে করা হচ্ছে, কি মনে হয় এই পরামর্শগুলো? ধন্যবাদ। আমার মনে হয় যে প্রফেসর ফেরদৌস হোসেন যে চিত্রটা এঁকেছেন ৭২-এর সংবিধানে, ঠিক এইভাবে স্থানীয় সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বা কেন্দ্রীয় যে সংসদ বা জাতীয় সংসদের এরকমের একটি সম্পর্কের কথা ভাবা হয়নি। এরকম এটা হওয়ার কথা ছিল না। যেহেতু বাংলাদেশ ইউনিটারি স্টেট হিসেবে যাত্রা শুরু করেছিল, তাই এর যে প্রাদেশিক শাসন ব্যবস্থার যে কনসেপ্ট আমাদের মধ্যে ছিল, যেটা পাকিস্তান বা ইন্ডিয়া বা এই সাবকন্টিনেন্টে আমরা ফেডারেল স্ট্রাকচার দেখেছি, এবং আমাদের কিন্তু যদি আপনি ৬ দফার দিকে লক্ষ্য করেন, তাহলে পরে আপনি দেখবেন যে আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল যে কি করে সব থেকে বেশি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা যায়। এটা ছিল আমাদের স্বাধীনতা আন্দোলন বলেন, এবং আমাদের গণতান্ত্রিক চিন্তা চেতনার খুব মূলে যদি যান, তাহলে আপনি দেখবেন যে কি করে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা যায়। এবং সেই দিকটার খেয়াল রেখে যে যেহেতু ওই ফর্মটা আমরা নেইনি, ফেডারেল স্ট্রাকচার আমরা নেইনি, আমরা ইউনিটেড স্টেট করেছিলাম, সেজন্য এই প্রাদেশিক ব্যবস্থা যাতে এটাকে আমরা এই ৫৯ এবং ৬০ অনুচ্ছেদে একটা আমরা চ্যাপ্টার বানিয়েছি এবং তার নাম দিয়েছি স্থানীয় শাসন, ইংরেজিতে স্থানীয় গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট। এবং এখানে যে আইডিয়া করা হয়েছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরাই প্রত্যেক প্রশাসনিক একাংশে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক একাংশ হচ্ছে আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এগুলো সবগুলো ডিফাইন করা যে প্রশাসনিক একাংশ। এখন আপনি দেখেন এই প্রশাসনিক একাংশ জনপ্রতিনিধিরাই এর নেতৃত্ব দেবেন, অর্থাৎ এর চিফ এক্সিকিউটিভ, এর প্ল্যানিং, এর পলিসি, এর ডেভেলপমেন্টের সমস্ত কিছু কিন্তু এই জনপ্রতিনিধিদের দ্বারাই আবর্তিত হওয়ার কথা। এবং এটা এখনো সংবিধানে সেটাই বলা আছে।
এবং 1992 সালে আমরা কুদরতি ইলাহি পনিরের মামলায় সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনা পেয়েছিলাম যে অনধিক 6 মাসের মধ্যে জেলা থেকে প্রত্যেকটা স্থানীয় সরকারের পর্যায়ে জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে করতে হবে, সেইটারও কিন্তু মূল কনসেপ্টটাই ছিল যে আজকের যে আমরা ডেপুটি কমিশনার, তার বেসিক্যালি হচ্ছে ডেপুটি কমিশনার, যা আমরা বিকৃতভাবে জেলা প্রশাসক বানিয়েছি, তাদের প্রশাসক হওয়ার কথা ছিল না। আজকের এই যে নোমেনক্লেচারের এই ডিস্টোরশনটা কিন্তু আপনার এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের যে কালেক্টরের যে ভূমিকা, সেখান থেকে তাদেরকে আমরা জেলা প্রশাসক বানিয়েছি, যার কিন্তু কোনো এই শব্দটারই আপনি দেখবেন কোনো আইনগত ভিত্তি নেই। এবং আমাদের কনস্টিটিউশনও এই জেলা প্রশাসকের কনসেপ্টকে সাপোর্ট করে না, ইভেন গণতন্ত্রও করে না। এখন আপনি দেখেন এখন যেভাবে শাসন ব্যবস্থাটা চলছে এবং এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মিলেমিশে, এই কনসেপ্টটাই হচ্ছে যে একটা ডিস্টোরশনের উপরে। অর্থাৎ হচ্ছে না আপনি জেলা প্রশাসক তার দায়িত্ব যেটা সংবিধান বর্ণনা করেছে সেটা তিনি করছেন না, যে স্থানীয় প্রতিনিধিরা যেভাবে করার কথা ছিল গণতান্ত্রিক আর 5টা গণতান্ত্রিক দেশগুলো যেভাবে করে, ইভেন আমাদের এই সাবকন্টিনেন্টেও যে আমাদের প্রতিবেশী দেশের যদিও দিকে তাকান, যে পঞ্চায়েত ব্যবস্থা থেকে যেভাবে উপরে উঠে এসেছে সেই ব্যবস্থার যদি দিকে আপনি তাকান তাহলে আপনি কিন্তু কোনো মিল খুঁজে পাবেন না। এবং ওই জায়গাটা দিয়ে যে আপনি পরের আরেকটা অংশ নিয়ে এসেছেন যে ভ্রাম্যমাণ আদালত, ওখানেও কিন্তু আপনি দেখবেন যে এটারও হচ্ছে ওই সেই ঔপনিবেশিক সেই কালচারের জায়গাটা। দেখেন আমি ভ্রাম্যমাণ আদালতের জায়গাটা থেকে আমি বলছি, একেবারে আইয়ুব খান প্রথম তার সামরিক শাসনের তার প্রথম দিনের প্রথম সামরিক ফরম্যাটটি হচ্ছে এই আমলাদের দিয়ে, সরকারি কর্মকর্তাদের দিয়ে মোবাইল কোর্ট করা। এই কনসেপ্ট এই সাবকন্টিনেন্টে প্রথম সামরিক ফরমান দিয়ে আসে। এবং আইডিয়াটা কি ছিল? যে জনগণকে ভয় দেখানো। সেটা ভয়টা কি ছিল? তাদের ভয় ছিল যে যেই গণতান্ত্রিক যেই আপনার রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটকে পেছনে রেখে এটা করা হয়েছিল, তখন ভয় ছিল যে এই সামরিক শাসন যেটা আমি ভয় দেখিয়ে বন্দুকের নল আমি চাপিয়ে দিয়েছি, এই ভয় যদি জনগণের কেটে যায়, অর্থাৎ জনগণ যদি এটা ভঙ্গ করে, যদি রুখে দাঁড়ায়, এই জন্য কিন্তু এই কনসেপ্ট এবং এটা থেকে এই প্রথম সামরিক ফরমানে এই জায়গাটা এলো। এবং আজ পর্যন্ত কিন্তু এবং আপনার পাকিস্তানও এখনো পর্যন্ত কিন্তু সেটা কিন্তু আর নেয়নি। তার সামরিক শাসন বিলোপের সাথে সাথে এই কনসেপ্টও শেষ হয়ে গিয়েছে। বিশ্বের অন্য কোনো জায়গাতেই বাংলাদেশে এখন যে কনসেপ্টে আমাদের ডেপুটি কমিশনারগণ এটা চাইছেন, সেটা কিন্তু বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে নেই, এমনকি আফ্রিকা বা অন্য কোথাও নেই। সুপ্রিম কোর্টের রায়ে এগুলো সবগুলো বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এবং বাংলাদেশের মানে গভর্নমেন্টের জায়গা থেকেও যে সব যুক্তিতর্ক দেওয়া হয়েছে সেগুলো আসলে কোনোটাই যুক্তিসঙ্গত নয়। এখন আপনি দেখেন এই যে কনসেপ্টটা যেটা এসছে, এখানে বড় আঘাতটা এসছে যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের যে পৃথককরণের যে ধারণা, রাষ্ট্রের যে পৃথককরণের নীতি, এটা এই রাষ্ট্র মানেনি, গোড়া থেকেই মানেনি। এবং যেটুকু তারা লিখেছিল 59-60 অনুচ্ছেদে, সেটাও তারা আজ পর্যন্ত করেনি। আপনি যেটা দেখতে পাচ্ছেন, জেলা পরিষদে একটা নির্বাচিত জেলা পরিষদের যিনি নেতৃত্বে আছেন, তারকে কেন্দ্র করে একটি প্রশাসন গড়ে উঠবে, এরকমের কনসেপ্ট কিন্তু আমাদের বড় দলগুলো এটা চায় না। তারা কিন্তু সবসময় এই ইওনো এবং ডিসিদেরকে তাদের ডিল করতে সুবিধা, এবং ওইখানে আর্টিকেল 70 দিয়ে তারা একটা পলিটিক্যাল এজেন্ট রেখেছে। এই এজেন্টকে ওই মাঝখানে আর একটা মধ্যস্বত্বভোগী দিলে সমস্যা হয়। এজন্য আপনি দেখবেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে এম্পাওয়ার করা হয়নি, বাধাগ্রস্ত করা হয়েছে। তারা চেয়েছিল যে এটাই হবে কেন্দ্র, ইওনো তাদের থাকবেন, মানে তাদের কাছে অ্যাকাউন্টেবল হবেন, যেভাবে এখানে সেক্রেটারি কেন্দ্রে, মানে আপনি দেখবেন যে এখানে মন্ত্রী এবং সেক্রেটারির সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমাদের সব টায়ারে নিচে নিচে যাওয়ার কথা ছিল। সব জায়গায় কিন্তু আপনি সেটা দেখবেন। আপনি সেন্ট্রাল স্ট্রাকচারে যেটা আপনি ইন্ডিয়া পাকিস্তানে যেটা দেখছেন, ওই স্ট্রাকচার কিন্তু সব জায়গায় নিচ পর্যন্ত কাজ করে। আপনি সুইজারল্যান্ডে দেখে এলাম ওই 7 জন যে ওখানে হচ্ছে কলিজিয়েট ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে 7 জনই হচ্ছে নির্বাহী ক্ষমতার অধিকারী। তো ওটা শুধু কেন্দ্রে নয়, ওটা ক্যান্টনগুলোতে, তাদের 26টা ক্যান্টন, প্রত্যেকটা ক্যান্টনে কিন্তু ওই যে 7 সদস্যের যে কলিজিয়েট ফর্ম অফ এক্সিকিউটিভ, ওটা কিন্তু ওখানে কাজ করে নিচেও। এইখানে আপনি এসে দেখবেন এখানে মন্ত্রীরাই, যে আপনি একটু আগে বলছিলেন যে মন্ত্রীরা দিক নির্দেশনা দিচ্ছেন, তো মন্ত্রীরা দিক নির্দেশনা কেন দিবেন? তারা তো অনেক উপরে, তার নিচের টায়ারের লোকজন কোথায়? এবং এই যে জেলা পরিষদ এবং এই যে উপজেলা পরিষদের সেই যে ভয়েস গুলো,
তো তার কণ্ঠ, সে তো লোকাল পর্যায়ে তার চিন্তা চেতনা, তার লোকালিটির সংবেদনশীলতা সে বেশি ধারণ করে, সে বুঝতে পারে। তো আমরা এই যে উপর থেকে নিচে চাপিয়ে দেওয়ার এই যে একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি, এবং এটা আমরা এই ডেপুটি কমিশনার, এর জন্য আপনি দেখবেন ডেপুটি কমিশনার হচ্ছে সরকারের সব থেকে ট্রাস্ট এনজয় করে। সেজন্য আমরা সব থেকে আর একটা খেয়াল করে দেখবেন যে আমরা কি চেয়েছিলাম, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা বলেছি যে নির্বাচন কমিশনের ক্যাডার কর্মকর্তারা যারা পেশাদার, যারা নির্বাচন বিষয়ে অভিজ্ঞ, তারাই নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। কিন্তু আমরা ফুল ক্যাডার দেওয়ার পরেও, যথেষ্ট ম্যান পাওয়ার এবং তাদেরকে ট্রেন করার পরেও তাদেরকে আমরা রেখে দিয়ে এই ডিসিদেরকে দিয়ে কিন্তু সরকার নির্বাচন করছে এবং সামনের দিনও করবে, সেরকমই বোধহয় দেখা যাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো, আপনার কাছে আসবো। আমরা বিরতিতে যাওয়ার আগে প্রফেসর ফেরদৌস হোসেন, আপনি যদি একটু বলেন, এই যে যেটা আমরা দেখছি, বেশ সুন্দর করে বলেছেন মিজানুর রহমান খান, যে একই দেশে একই রকম ব্যবস্থা, কেন্দ্রে একরকম, কিন্তু মাঠ পর্যায়ে যে দেখা যাচ্ছে যে এই ঘটনাটা উল্টে গেল। মানে এটা আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন খুব সংক্ষেপে? না, এটা তো মানে মানে ক্লিয়ার যে এখানে স্থানীয় সরকারের যে স্তর, এটা কিন্তু স্পষ্টভাবেই আছে যে জেলা পরিষদ হবে, উপজেলা পরিষদ হবে, ইউনিয়ন কাউন্সিল ইত্যাদি। এখন সেই স্তরে যারা নির্বাচিত, এখানে কনসেপ্টটা কি, যে নির্বাচিত প্রতিনিধিরা ওই স্থানীয় মানে সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী তারা পরিকল্পনা প্রণয়ন করবেন এবং পরিকল্পনা বাস্তবায়নে তারা নেতৃত্ব দেবেন। কিন্তু সেটা যদি দিতে হয় তাহলে কি দাঁড়াচ্ছে, যে সরকারের একজন আমলাকে আপনি তার সাথে ট্যাগ করে দিচ্ছেন, শুধু ট্যাগ করে দিচ্ছেন না, সেই আমলা কিন্তু অ্যাকাউন্টেবল থাকছে না তার কাছে, সে আবার আমলাতন্ত্রেরই সুপিরিয়র অথরিটির কাছে মানে অ্যাকাউন্টেবল, সে ওই নির্বাচিত প্রতিনিধির কাছে অ্যাকাউন্টেবল থাকছে না। আমি অনেক আমার আমলা বন্ধুদের সাথে আলাপ করে দেখেছি যে তাদের মধ্যে এরকম একটা ধারণা যে আমরা খুব শিক্ষিত, আমরা ওয়েল ট্রেন্ড, সো আমরা যেভাবে বুঝি এই স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা তো সেরকম বোঝে না, তাদের দ্বারা এটা সম্ভব না। আমি একটা ছোট্ট উদাহরণ দিব আপনাকে। এই ভারতের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র। উনি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে বক্তব্য রেখেছিলেন এবং তিনি ওনার একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন যে এরকম হাওড়া স্টেশনের এক কুলি, সে ওই গ্রাম পঞ্চায়েতে ইলেকশন করে সে চেয়ারম্যান হয়ে গেছে। আচ্ছা। এবং দেখা গেছে যে ওই কুলি চেয়ারম্যান হওয়ার পরে ওই এলাকার যে সমস্যাগুলো ছিল, যেমন ধরেন এখানে এক ফসলি জমি ছিল, তার কারণ কি, যেটা ওয়াটার লগিং হতো, বৃষ্টিতে বা বন্যার সময় পানি হতো, ওই পানিটার বের হতো না, যে কারণে ওখানে আর দ্বিতীয় ফসল করা যেত না। যেহেতু সে ওই এলাকার সন্তান, সে এলাকার লোকদের সাথে মিশে বা তার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে যেটা করেছে যে চেয়ারম্যান হওয়ার পরেই সে ওইখান দিয়ে একটা খাল কেটে নদীর সাথে লিঙ্ক করে ওই পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। ফলে হচ্ছে কি, যে জমিটা এক ফসলি ছিল সেটা 2 বা 3 ফসলি জমি। প্রশাসন লোকজন এটা কখনো করে। এবং আমি বলি ঘটনাটা উনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন, দেখা গেল যে 2-3 বছরের মধ্যেই ওই গ্রামের লোকের মানে আর্থিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়ে গেল। তার মানে তার আয় বেড়ে গেল, তার ক্রয় ক্ষমতা বেড়ে গেল ইত্যাদি। তো এখানে ওই অশোক মিত্র যেটা বলেছিলেন, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, যে একজন আমলা তাকে যখন আপনি ওইখানে ট্রান্সফার করেন, দেখা যায় যে উনি ট্রান্সফার হয়ে এসে ওই এলাকা সম্পর্কে ধারণা পাওয়ার আগেই হয়তো আরেক জায়গায় বদলি হয়ে যান, অথবা তিনি হয়তো এমন ডিসিপ্লিনের, হয়তো উনি সে ধরেন ইসলামের ইতিহাসের বা উনি অন্য কোনো সাবজেক্ট থেকে লেখাপড়া করা, ফলে ওই এলাকার ওই মানে পানি নিষ্কাশন বা অন্যান্য দিকে ওনার কিন্তু ওই ধরনের কোনো তাত্ত্বিক জ্ঞানও নাই এবং প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করার পর্যাপ্ত সুযোগও অনেক সময় থাকে না। ফলে হয় কি, যে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের এই যে জনপ্রতিনিধিদের দ্বারা যে সুবিধাটা পাওয়া যায়, আমি যে কথা বললাম, যে সে যেহেতু ওই এলাকার মানুষ এবং সে জন্মের পরে থেকেই কিন্তু এলাকার সমস্যা উনি দেখতে পাচ্ছেন, তার মানে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি শিখে উঠেছেন এবং তার অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখে ওঠা তার যে জ্ঞান, সেই জ্ঞানটাকে যদি উনি প্রয়োগ করতে পারেন তাহলেই দেখা যায় যে তার উন্নয়নটা হয়। এটা হলো একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে, যেহেতু সে জনপ্রতিনিধি, কাজে জনগণের কাছে তার একটা জবাবদিহিতা থাকে কোনো না কোনো ফর্মে। কিন্তু যে একজন আমলা, তার কিন্তু জনগণের কাছে সরাসরি ওইভাবে জবাবদিহিতা থাকে না। জনপ্রতিনিধি যেহেতু উনি জনগণের কাছে ভোটের জন্য হলেও যায়,
দ্বিতীয়বার নির্বাচিত হতে গেলেও যেতে হয় বা তার প্রশ্নের মুখোমুখি হতে হয়। ফলে তাকেও কিন্তু কিছুটা দেখাতে হয় যে আমি তোমার প্রতিনিধি হয়ে তোমার জন্য জনগণের জন্য কিছু করলাম, তোমাদের জন্য কিছু এই যে ব্যাপারগুলো এইভাবেই তো আস্তে আস্তে লিডারশিপ ডেভেলপ করে। এবং অন্যান্য দেশে যেটা মিজানুর রহমান খান বললেন যে অন্যান্য দেশে যেহেতু এইভাবে এগুলা প্র্যাকটিস হয় এবং সেখান থেকে আমরা পজিটিভ রেজাল্ট তো দেখতে পাই। উন্নত দেশগুলোর গণতান্ত্রিক কাঠামো এবং তাদের উন্নয়ন তৎপরতায় যে জনসংশ্লিষ্টতা এবং নিম্ন পর্যায় থেকে এই যে উপর স্তর পর্যন্ত যে এই যে চেইন এবং এটা যে ইফেক্টিভ হয়ে উঠতে পারে তার ভুরি ভুরি উদাহরণ তো সারা দুনিয়া ব্যাপী আছে। কিন্তু আমরা এটা কেন করছি না? এটা করছি না আমার কাছে যেটা মনে হয় যে আমাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই বা আমাদের রাজনীতির যে চেতনা, মানে রাজনীতির উচ্চ পর্যায়ের যারা, তাদের চেতনার মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তাদের মানসিকতার মধ্যে একটা সমস্যা রয়ে গেছে। এই মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, তাদের দৃষ্টিভঙ্গির অ্যাটিটিউডের যতক্ষণ পরিবর্তন না হবে, ততক্ষণ সম্ভবত এই অবস্থা থেকে আমরা অতিক্রম করতে পারবো না। আমার মনে হয় এই জায়গায় আমাদের মানে প্রেশার তৈরি করার প্রয়োজন। আমাদের দেশে যে জনপ্রতিনিধি এবং আমলাদের যে সম্পর্ক, এবং জনপ্রতিনিধিরা যেহেতু একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছিলেন যে সমস্যা সমাধানে তারা তো যেহেতু এলাকায় থাকেন, কিন্তু জনপ্রতিনিধি এবং প্রশাসনের যে সম্পর্ক, যে কেন্দ্রে যে রাজনীতির যে মাইন্ডসেট প্রসঙ্গে বলছিলেন প্রফেসর ফেরদৌস, আপনি সেটাকে কিভাবে দেখেন? আমি এটা তো সম্পূর্ণ একমত যে এই মাইন্ডসেটের সমস্যা আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কঠিনভাবে থাকাটাই একটা ব্যাধি, এবং এই ব্যাধি থেকে আমরা কিভাবে কবে মুক্তি পাবো সেটা একটা বিরাট একটা প্রশ্ন। কিন্তু এখন কথাটা হচ্ছে যে আমাদের সিভিল সোসাইটি, আমাদের প্রেশার গ্রুপগুলো, তাদের উচিত হবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, এই বিষয়ে কথা বলা। কিন্তু আপনি দেখবেন যে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর যেটা সমস্যা, তারা হচ্ছে কিন্তু এই বেসিক রিফর্মের জায়গাটায়, এই ক্ষেত্রে কিন্তু, যেমন আমি একটা উদাহরণ দেই আপনার, এই 59-60 এই দুটো হচ্ছে এই আপনার স্থানীয় সরকারের যে দুটো আর্টিকেল, এই দুটো আর্টিকেল কেন জানি না এর ব্যাখ্যা আমি কখনো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কখনো আমি শুনিনি দায়িত্বশীলদের কাছ থেকে। এটা ৪র্থ সংশোধনীতে এই দুটো অনুচ্ছেদ বিলুপ্ত করা হয়েছিল। আচ্ছা। এবং সবচেয়ে আশ্চর্যের হচ্ছে যে এই দুটো আপনার এই দ্বাদশ সংশোধনীর আগ পর্যন্ত আর রেস্টোর হয়নি। তার মানে হচ্ছে এই 1-1.5 দশক সময় এই দুটো সংবিধানেই ছিল না, এবং এ নিয়ে কিন্তু কোনো আন্দোলন বা এইটা কেন আমাদের নেই, তো এই রকমের কিন্তু কথা আপনি কিন্তু স্মরণ করতে পারেন না যে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এই জিনিসটা খুব একটা যে কখনো যে দুটো আর্টিকেলই ছিল না একটা দীর্ঘ সময়, এ নিয়ে রাজনীতিতে কখনো কোনো আলোচনা হয়নি। এবং তারপরে আবার দেখেন, যখন আমরা এটা এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলন করে আমরা তাকে বিদায় দিলাম, তারপরে যখন এই দুটো রেস্টোর হলো 12th অ্যামেন্ডমেন্টে, হওয়ার সাথে সাথে যে দুটো কার্যকরভাবে কাজ করতে শুরু করে দিয়েছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে তাদের চিন্তা চেতনার মধ্যে এই ধারণাটা তাদের যে আদৌ রয়েছে সেটা যে থাকেনি, রয়েছে মানে হচ্ছে যে আসলে যে থাকেনি সেটার প্রমাণ হচ্ছে যে ওই কুদরতি ইলাহি পনিরের মামলায় যখন সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এটা 6 মাসের মধ্যে, তখন আমরা কি দেখলাম, এই দুটো সরকার, মানে আমি বলছি 92 থেকে 96, মানে অর্থাৎ বিএনপির প্রথম টার্ম বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রথম টার্ম, এই দুটো টার্মে দেখা গেল যে তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চাইছে, এবং এইরকম ধরুন 50-60 বা এরকমের 60-70 বার সময় নেওয়ার পরে এরা ক্লান্ত হয়ে এরপরে দেখা গেল যে আর সময় নেওয়া বাদ দিয়ে আর এটা ভুলে গেল মোটামুটি, আর কোর্টের দিক থেকেও কোনো নির্দেশনা দেখলাম না, এ পর্যন্ত কিন্তু তারা এভাবে চলছে। এবং আপনি ওই যে স্থানীয় সরকারের কি আপনার ধরুন আপনার ওখানে আছে, যে সেই অনুযায়ী আপনি যে আমাদের যে পুলিশটা যদি আপনি দেখেন, ডিসেন্ট্রালাইজেশন আপনি দেখেন, গত 7 বছরে মনে হয় ইতিহাসে সবচেয়ে বেশি মানে পুলিশ নিয়োগ করা হয়েছে আমাদের সাম্প্রতিক ইতিহাসে। এই সংখ্যা হয়তো 40,000 হবে যে এই পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আপনি দেখেন, এইটাকে যদি আপনি সংবিধান অনুযায়ী যান, তাহলে কিন্তু আপনি ওখানে লেখা আছে চার্টারের মধ্যে যে লোকাল গভর্নমেন্টের প্রশাসনিক একাংশগুলো কি করবে। আমাদের যেমন সিটি কর্পোরেশনে আমরা সিটি গভর্নমেন্টের কথা বলছি, আপনি দেখেন তাদের কাজ কিন্তু, আজকের মেয়র আনিসুল হককে আমরা
একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে দেখি, আমরা আরেকজনকেও আমরা দেখি। তো এখন আপনি দেখেন এদের কাছে যদি আপনি পুলিশকে দিতেন আন্ডার কনস্টিটিউশন, যে ওখানে আছে ল অ্যান্ড অর্ডারের বিষয়টা এই প্রশাসনিক একাংশ দেখবে। তো আমাদের ঢাকায় যদি আমাদের 2 মেয়র পুলিশ যদি তাদের নিয়ন্ত্রণ করতেন, তাহলে আপনি দেখেন যে আমরা কিন্তু একটা পরীক্ষার মধ্যে যেতে পারতাম কি করে এটা আমাদের তারা কতটা ভালো করছে, ইভেন এটা ধরেন চিটাগাং ভালো কেমন করছে, খুলনা কেমন করছে, এগুলো আমরা দেখতে পেতাম যে নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে পুলিশ কেমন কাজ করে। কিন্তু এই সংবিধান, আমরা সংবিধানের কথা খুব বেশি বলি, কিন্তু ওটা ওখানে লেখা আছে। এখানে আপনি কিন্তু দেখবেন না যে বিএনপি যে চার্টার দিয়েছে ভীষণ, হ্যাঁ, ওটা অনেক সময় ভীষণ মনে হয়। কারণ হচ্ছে যে যেমন আপনি দেখবেন যে অনেক জিনিস আছে খুব ইজি ব্যাপার, বিচারক নিয়োগ। আমি একটা জিনিস বলি, ভীষণ 2030 লাগবে, ওটা সে 5th অ্যামেন্ডমেন্টে মার্শাল ফরমান দিয়ে জিয়াউর রহমান যুক্ত করেছিলেন যে বিচারক নিয়োগে একটা আইন হবে। তো আমাকে এখন বলছে সে 2030 সালে পর্যন্ত আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে ওই আইনটা কার্যকর করার জন্য। তো এখন হচ্ছে যে এই যে জায়গাটা, যে মাইন্ডসেট প্রসঙ্গে আমি বললাম যে এই হচ্ছে মাইন্ডসেট, বিচারক নিয়োগে একটা আইন করা হবে, এইটা করা হয়েছে 1977 সালে। এখন সে এসে 2017 সালে 2030 সালে ভিশন দিয়ে বলছে যে এটা আমার ভিশন 2030। তো এই মাইন্ডসেটটা কিন্তু আওয়ামী লীগও এবং বিএনপি এরা উভয়ই। এবং আপনি এই যে মোবাইল কোর্ট ব্যবস্থা দেখছেন, এই মোবাইল কোর্ট হচ্ছে একটা পরিষ্কার বিচার বিভাগের স্বাধীনতা, একটা আগ্রাসন, এবং এই আগ্রাসনের ব্যাপারে 2 প্রধান দলেরই মতৈক্য রয়েছে। এই মাইন্ডসেট আমাদের বদলাতে হবে। বুঝতে পারছি। তাহলে এখন এই যে মাইন্ডসেট, মানে তাদের প্রশাসন চালানোর জন্য এবার রাজনীতির স্বার্থে, যা আমি বুঝলাম আর কি আপনাদের কথায়, তাদের স্বার্থে যেটা ভালো তারা মনে করছেন, তারা সেটা সংবিধানের দোহাই দিয়ে করছেন, এবং যেটা তাদের স্বার্থে যেটা দরকার সেটা ভুলে যাচ্ছে। এটাই তো আমার কাছে, যেগুলো গণতান্ত্রিক ঘাটতি, মানে ডেমোক্রেটিক ডেফিসিট যেটাকে, মানে অর্থাৎ হচ্ছে যে সার্থকভাবে এটা প্রয়োগ করা যায় এদের ক্ষেত্রে, তো যে তারা যে ঘাটতিটা তৈরি করছেন, তো ঘাটতি হচ্ছে এইটাই ডেমোক্রেটিক ডেফিসিট বাংলাদেশে। জি, আমরা আরেকটু তাহলে ডেমোক্রেসি দিকে নজর দিই। নির্বাচন তো একটা ডেমোক্রেসির একটা অন্যতম অঙ্গ। প্রফেসর ফেরদৌস হোসেন, আমরা তো আলোচনা শেষ দিকে চলে আসলাম, এত প্রসঙ্গে এসে যাচ্ছে। তো নির্বাচন তো সামনে, যে জনপ্রতিনিধিদের কথা আমরা আলোচনা শুরুতে বলছিলাম, যে জনপ্রতিনিধিরা সামনে নির্বাচন হবে এবং সংবিধানকে সামনে রেখে এই সামনে নির্বাচন কমিশন একটা আলোচনা উদ্যোগ নিয়েছে রোডম্যাপ অনুযায়ী। সুশীল সমাজের সাথে বৈঠক হবে, কাদের কাদের দাওয়াত দেওয়া হবে সেটাও অলরেডি দাওয়াত দেওয়া শুরু হয়েছে। কিন্তু আমার একটা বেসিক প্রশ্ন, মানে এটা কতটা, মানে আমার একদম মানে ধরুন জানার ইচ্ছে আর কি, যে ওনারা দাওয়াত দিচ্ছে ঠিক আছে রোডম্যাপ অনুযায়ী, কিন্তু ইসি কতটা আসলে ফ্যাক্টর বা কতটা তার ক্ষমতা আছে, এই জন্য প্রশ্নটা করছি। যেমন দাওয়াত দিল সুশীল সমাজের, আপনারা গেলেন, আপনারা যে বলেন যে এই আইনটা সংস্কার করা দরকার, এইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়, যেটার জন্য ওদের সংবিধান সংশোধন করার প্রয়োজন হতে পারে, তো সেটা কি আসলে ইসির ক্ষমতার মধ্যে পড়ে? আসলে ইসি কতটা ফ্যাক্টর এই নির্বাচনের জন্য? আচ্ছা দেখেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন, মানে আক্ষরিক অর্থে। এখন নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করেন সেটা আমরা একটু পরে আসি ব্যাখ্যায়। আপনি যে প্রথমে যে কথাটা বললেন, একটু সংক্ষেপে যদি বলেন। সুশীল সমাজের প্রথমে দেখলাম যে 60 জনকে ওনারা ডাকবেন, আজকে আবার তার সাথে আরো কয়েকজনের নাম যুক্ত হয়েছে। আমার ধারণা এটা আরো কিছু হয়তো বাড়বে, বেড়ে হয়তো 70-80 এরকম হবে। এখন আপনি কি মনে করেন যে 80 জন বিভিন্ন ইস্যুতে অভিন্ন কথা বলবে? তা তো বলবে না, এক একজন এক এক কথা বলবে, যার যার অবস্থান থেকে সে মতামত ব্যক্ত করবে। আর সুশীল সমাজের যে প্রতিনিধিদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হচ্ছে, আমি তো পত্রিকা দেখে যেটা বুঝতে পারলাম আর কি, তো এদের তো ধরেন রাজনৈতিক দলের সাথে হয়তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বিভিন্ন জায়গায় যখন তারা কথাবার্তা বলেন বা যারাই কথাবার্তা বলেন বা লেখাই করেন, তার অবস্থানটা কোন দিকে এটা তো মোটামুটি জানা আছে, মোটামুটি বোঝা যায়। এবং এখানেও কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এটা আমার পার্সোনাল অবজারভেশন, যে এইখানেও বোধহয় ইসি মানে একটা ব্যালেন্সড অবস্থায় যেতে পারে নাই। এই প্রথম দিকেই আমার কাছে আমার অবজারভেশন মধ্যে এসেছে যে এক ধরনের বায়াসনেস এখানে আছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো এই যে আমি যে কথা বললাম যে এখানে তো ঐকমত্য হবে না, ঐকমত্য হবে না, একজন এক কথা বলবেন। এখন ইসি কোনটা গ্রহণ করবে সেটা তো ইসিকে ঠিক করতে হবে যে আমরা, আর যে পরামর্শগুলো সবাই দেবেন
এটা কি ইসি জানো না যে কি কি পরামর্শ আসতে পারে, বা বাংলাদেশে নির্বাচন করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা হয়, বা এই প্রতিবন্ধকতা অতিক্রম করতে গেলে কি কি করা দরকার? এটা কি ওনারা বোঝেন না? এটা যদি মনে করা হয় যে ওনারা বোঝেন না, তাহলে আমি বিনয়ের সাথে এর সাথে দ্বিমত করব। আমার ধারণা ওনারা সবাই বোঝেন। বোঝার পরেও ঠিক আছে, তার বোঝাটাকে আরেকটু পোক্ত করার জন্য অন্যের মতামত নেওয়া যেতে পারে, নেওয়ার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে যে মতামত আসবে বা তার ভিত্তিতে ইসি কি স্বাধীনভাবে তার অবস্থান নির্ধারণ করতে পারবে কিনা, এক। 2 নম্বর হচ্ছে অভিজ্ঞতা থেকে আমরা কি দেখি। যেমন মিজান বলছিলেন একটু আগেই, যে আপনি বলছিলেন বোধহয়, যে যখন নির্বাচন হয় 64 জেলায় রিটার্নিং অফিসার হন জেলা প্রশাসক বা ডিসিগণ, সহকারী রিটার্নিং অফিসার থাকেন ইউএনও ওনারা। তাহলে ইলেকশন কমিশনের যে কর্মকর্তা, যাদেরকে গেজেটেড মর্যাদা দেওয়া হয়েছে, এবং কেউ কেউ বোধহয় মানে আরো জয়েন্ট সেক্রেটারি বা উপসচিব এরকম পদমর্যাদাও ভোগ করেন কর্মকর্তাদের মধ্যে, জেলা বা ডিভিশনাল লেভেলে। এদের দিক থেকে সম্ভবত একটা প্রস্তাব গেছে, যেটা আমার মনে হয় কোনো একটা কমিটিতে এখন পর্যালোচনা হবে। কিন্তু আমার একটা ব্যক্তিগত ধারণা যে ওই নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তারা যেরকম চাইবেন সেটাও আদৌ হবে কিনা এই ব্যাপারেও আমি যথেষ্ট সন্দিহান। কারণ এখানে আমলাদের তো একটা মানে পার্টিকুলারলি প্রশাসনিক ক্যাডারের ওদের তো একটা প্রভাব বরাবরই আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সময় সরকার তাদের প্রতি নির্ভরশীল থাকে, পুলিশ এবং এই মানে প্রশাসন ক্যাডারের প্রতি। এবং এরা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? এরা নিয়ন্ত্রিত হয় 2টা মন্ত্রণালয় দ্বারা। এবং তার যে স্ট্রাকচার, এই ক্যাডার সার্ভিসের এই 2টা মানে বডির আপনি যদি দেখেন, এবং তারা যেভাবে ফাংশন করে সেটা কি করে? সরকারের নির্দেশে তারা কাজ করে। এদের পদোন্নতি, এদের বদলি, এদের সবকিছু সরকারের হাতে। তা এখন ওই 3 মাসের জন্য থিওরিটিক্যালি ইলেকশন কমিশনের অধীনে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি তারা কি এটা বুঝতে পারে না যে ইলেকশন কমিশন কতদূর পর্যন্ত যেতে পারে? জি, ফলে তার যে নির্ভরতা বা নির্ভরশীলতা ওই সরকারের প্রতি, সেটা তো সম্পূর্ণই থেকে যাবে। এই কারণেই এবং কিন্তু এই প্রশ্ন এসছিল যে মানে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে গেলে ইলেকশন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে না, কারণ সরকার তো নিজেই ইলেকশনে একজন প্রতিদ্বন্দ্বী শক্তি। এখন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, এখন আমার দল প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি সরকারে, আমি নীতি নির্ধারণ করছি, আমি নির্দেশ দিচ্ছি, তাহলে আমি কি চাইবো? আমি কি চাইবো যে এমন কোন নির্দেশ দিতে বা এমন কোন পরিস্থিতি তৈরি করতে যাতে আমি বা আমার দল পরাজিত হয়? এরকম একটা পরিস্থিতি আমি তৈরি করতে চাইবো? তো সেইটাকে কাউন্টার করবে কে? কাউন্টার করবে ইলেকশন কমিশন। তাহলে এটাকে কাউন্টার করার জন্য ইলেকশন কমিশনের যতটুকু মানে এটাকে কাউন্টার করার জন্য ইলেকশন কমিশনের যতটুকু ক্ষমতা মানে প্রয়োগ করা দরকার, তার জন্য যে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা দরকার, ইলেকশন কমিশনের এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ডে আমার কাছে কিন্তু মনে হয় নাই যে ইলেকশন কমিশন অনেক ধন্যবাদ প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবার যে আমি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। আপনি আপনার ইয়ে পেয়েছি, মনোভাব পেয়েছি। আমি যদি আলোচনা শেষ করব এটা দিয়ে, যে প্রফেসর ফেরদৌস বেশ কয়েকটা প্রসঙ্গ বলেছেন। একটা হচ্ছে যে এই যে প্রোঅ্যাক্টিভ রোল উনি যেটা শুরু করেছেন, নির্বাচন কমিশন তার যে দেয়া ক্ষমতা সেটা ব্যবহার করা। আরেকটা হলো যে আমি আপনার যে প্রসঙ্গটা বলতে চাই, যে প্রশ্নটা, ইলেকশন কমিশন আসলে কতটা ফ্যাক্টর? কারণ আমাদের সমস্যা তো ইলেকশন কমিশন নিয়ে না, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে। 2 রাজনৈতিক দলের সে ব্যাপারে কোনো সুরাহা হয়নি। দেখুন, আমাদের কতগুলো মানে কনস্টিটিউশনাল রিফর্মের কয়েকটা জায়গা রয়েছে। আমার বেশ মনে পড়ে প্রফেসর ফেরদৌস সাহেব আজ থেকে মনে হয় 2 দশক আগে আমি একটা বই লিখেছিলাম, মানে লেখার চেষ্টা করেছিলাম। তো সেইখানে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেই সভায় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন নিয়ে যা আলোচনা হয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার হয়নি। বইয়ের নাম ছিল সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, প্রেস ক্লাবে আলোচনা হয়েছিল। তো আমার মনে হয় যে আমরা ওই বিতর্কে এখনো আছি এবং এর কোনো ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয়নি। এবং সেটা না হওয়ার কারণে আমি এবারের এই আলোচনার কথায় যাব না, কারণ আমিও একজন আমন্ত্রিত।
তো আমি কিছু বললে সেখানেই আমি বলবো, আমার মত দেওয়ার আমি চেষ্টা করব। কিন্তু আমি এই যে একটা সাংবিধানিক যে অবস্থান রয়েছে নির্বাচন কমিশনের, যেটা অধ্যাপক সাহেব বলছিলেন যে আক্ষরিকভাবে নির্বাচন কমিশন স্বাধীন, এই জায়গাটা আমি বলবো যে এইটি আমি মনে করি যে এটি আক্ষরিকভাবে নয় এবং বাস্তবে তো নয়। অর্থাৎ কোনোভাবেই আমাদের সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীন বলা যায় না, এরকমের দিকেই আমার মতটা বেশি। কেন সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে বা কোনো একটি ব্যবস্থাকে আপনি বিচ্ছিন্নভাবে তার স্বাধীনতা বা তার কার্যকরতা একটি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আপনি বিচ্ছিন্নভাবে দেখতে পারেন না। যেমন আপনি যদি ফেয়ার ইলেকশনের কথা বলেন, যদি আপনি সাংবিধানিক ব্যবস্থার কথা বলেন, তাহলে আপনি ভারতের আর আমাদের সাংবিধানিক স্কিমের মধ্যে খুব তফাৎ নেই, একই, কিন্তু তারা বেশি গতিশীল, আমরা কেন নই? হ্যাঁ, এর মধ্যে এই কথা ঠিক যে টিএন সেশনের মতো একজন পার্সোনালিটি এসে অনেক বদলে দিয়েছেন, একটা ব্যক্তিত্বের একটা ব্যাপার যে রয়েছে সেটা ঠিক, কিন্তু সেটা আমাদের জায়গার ক্ষেত্রে খুব কঠিন এটা মানা। কারণ হচ্ছে যে আপনি যদি ইন্ডিয়ান ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, তাহলে আপনি অন্তত 50টা ল্যান্ডমার্ক জাজমেন্ট পাবেন ইলেকশন ডিসপিউটের উপরে, এবং ওগুলোই ল, এবং ওগুলো সবাই মানছে। এখন এই জায়গাটা, এবং আমাদের যদি আপনি সুপ্রিম কোর্টের এরকমের জাজমেন্টের যদি একটা কিছু যদি আপনি পেতে চান, তাহলে আপনি সেগুলো খুব ভালোভাবে পাবেন না। আমাদের বা ওই অর্থে আমাদের তেমন কিছু নেই, ভান্ডার প্রায় শূন্য। সুতরাং বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে এই যে আমি বিচারকের নিয়োগের যে ব্যবস্থাটা বলছিলাম, আপনি এইগুলোর সঙ্গে একটা একদম শেষ করতে হবে। শুধু ইলেকশন কমিশনে যদি আমি নির্বাচন কমিশনের কথাই আসি, আপনি নির্বাচন কমিশন দেখেন, শ্রীলঙ্কা, নেপাল কনস্টিটিউশনাল কাউন্সিল করেছে, ওই কাউন্সিল নিয়োগ দিচ্ছে ইলেকশন কমিশনকে, পিএসসি কে, অডিটর জেনারেলকে। অর্থাৎ আপনাকে একটা মূল জায়গায় আসতে হবে। এইখানে আপনি একটা সার্চ কমিটি করে দিলেন আপনার, এবং আজকে আপনি দেখেন আপনি একটা বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন। 16তম সংশোধনীর প্রভাব রয়েছে নির্বাচনে, সরাসরি প্রভাব রয়েছে। তার মানে কেন ইলেকশন কমিশনের অ্যাকাউন্টেবিলিটিটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অথবা ইমপিচমেন্ট প্রসিডিউরের উপরে নির্ভর করে। এখন আপনি ওই জিনিসটাকে অস্বচ্ছ রেখে, বিতর্কিত রেখে, হাফ হার্টেড রেখে আপনি একটা ইলেকশন কমিশন শক্তিশালী কিনা আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি। তো এই জায়গাগুলো খণ্ডিতভাবে দেখলে চলবে না। একটা কনস্টিটিউশনাল স্কিমের মধ্যে আমাদের একটা বোঝাপড়া দরকার। আপনি সহায়ক সরকারের কথা বলছেন, আমি এটুকুই বলবো যে এটা আমি আশা করব যে আওয়ামী লীগ যে লাস্ট যে প্রস্তাবটা দিয়েছিল গত নির্বাচনের আগে যেটা দিয়েছিল যে প্রাইম মিনিস্টারই ক্ষমতায় থাকবেন, কিন্তু তিনি স্বরাষ্ট্র, জনপ্রশাসন সহ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি বিরোধী দল বা বিএনপিকে দেওয়ার ব্যাপারে তার একটা আগ্রহ ব্যক্ত করেছিলেন। সেই দিক থেকে আমি বলবো যে এখন হচ্ছে হাই টাইম, এই যে ডায়ালগ হচ্ছে, এই ডায়ালগ কার্যকর হবে না যদি না এই নির্বাচনী সহায়ক সরকারের বিষয়টা পরিষ্কার করা হয়। এবং সেই জন্য আমি মনে করি আওয়ামী লীগেরই একটা বড় রেসপন্সিবিলিটি, কারণ তার ওই সময়েরও রূপরেখাটা যে একটা পার্মানেন্ট হবে। দেখেন, আপনি যদি ব্রিটেনের কথা বলেন, ব্রিটেনও কিন্তু লিখে নিয়েছে, অলিখিত সংবিধানের দেশে লিখে নিয়েছে যে নির্বাচনকালীন কনভেনশন বা কেয়ারটেকার ব্যবস্থা, তারা কেয়ারটেকার শব্দ ব্যবহার করছে। অস্ট্রেলিয়ায় কেয়ারটেকার কনভেনশন নামে একটা আইন তারা পাশ করে নিয়েছে। ক্যাবিনেট ম্যানুয়ালে তারা লিখে নিয়েছে যে কে কোনটার পর করবে, বড় পদে নিয়োগ দিবে না, বড় প্রতিশ্রুতি দিবে না, এগুলো ব্রিটেন লিখে নিয়েছে তার ক্যাবিনেট ম্যানুয়ালে। আমি মনে করি যে ওই রকমের একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা নির্বাচনী সহায়ক সরকারের, এটা বিদ্যমান সংবিধানের আওতায় দেয়া সম্ভব। এবং আমার মনে হয় যে এইটাই আপনার জানার কথা ছিল যে যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী গতবার যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা বিদ্যমান সংবিধানের আওতায় সম্ভব কিনা। আপনি বলেছেন যে এটা সম্ভব। তাহলে আমরা এটা আশার আলো হয়তো দেখি। যদি আপনি বলছেন যে সরকারের হচ্ছে অগ্রণী ভূমিকা নেওয়া দরকার, যদি তিনি এগিয়ে আসেন এবং এটা হাই টাইম, আমরা সেই হাই টাইমের অপেক্ষায় থাকবো। আপনাদের অনেক ধন্যবাদ। আজ একেবারেই সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা সামনে ইলেকশন কমিশনের সংলাপ দেখেছে, সেখানে সুশীল সমাজের পরে রাজনৈতিক দলগুলো যাবে, বিএনপি যাবে, অন্যান্য দল যাবে, আওয়ামী লীগও যাবে। আমরা দেখতে চাই কে কোন প্রস্তাব দেয় এবং একটা সমাধান হবে, সে প্রত্যাশা আমরা রাখতেই পারি। আপনারা সবাই ভালো থাকবেন।